প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা গল্প এবং উপন্যাস পাঠের চ্যানেল কথা কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অডিওতে আমি পাঠ করব শ্রী সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প সানা বাউরির কথকতা। শুরু করি। 3 দিনের মত্ততার পর সমস্ত গ্রামটা এখন অবসাদে ভেঙেছে। মুখ থুবড়ে পড়েছে রাস্তার ধারে, নালার পাশে, মন্দিরের চত্বরে, গোলায় গোলায় উঠোনে। বৃষ্টি হয়ে গেছে কয়েক পশলা। সাঁওতাল পরগনার এ আরক্ত কার্তিক মাটিতে সবে ধুলো উঠতে আরম্ভ করেছিল। বৃষ্টি পড়ে কাদা হয়েছে খানে খানে, ফাঁক হয়েছে জায়গায় জায়গায়, পেছল হয়েছে ঢালু চড়াইয়ে। মাটি থেকে গন্ধ বেরুচ্ছে একটা, তার সঙ্গে মিশেছে পচাই আর তাড়ির গন্ধ। আকাশে এখনো আলু থালু মেঘ, ফাঁকে ফাঁকে অস্পষ্ট নক্ষত্র দেখা যায়। সাঁওতাল পরগনার পূবে বীরভূম ঘেঁষে গ্রামটা। দূর অন্ধকার পশ্চিমে রাজমহল মাথা তুলে আছে গাঢ় এক পোঁচ মেঘের মতো, আর পূবে পশ্চিমে দুটি নদীর এপারে ওপারে শালবন। অন্ধকারে গায়ে গায়ে জড়ানো বন মেঘের মতো জমে আছে এখানে ওখানে, উঁচু নিচু উঁচুতে। শালবন, হঠাৎ খাড়া খাড়া তালের সারি, সারি নয়তো ঘিরে থাকা জটলা, যেন কোনো এককালে মানুষ ছিল, এখন অভিশপ্ত নিশ্চল বোবা। কয়েক বছরের একটা বাঙালি গ্রাম। বাঙালিরা তখন ছিল গ্রামের রাজা, এখন মধ্যবিত্ত গেরস্ত। কুলটি আর বার্নপুরের লোহা কারখানায় মেশিন ঘরে গেজ মাপে, আপিসে কলম পিষে, খাদের কুলি কামিনদের হাজিরা নেয়, কলকাতার রেলে সওদাগরি অফিসে কাজ করে। গ্রামে থাকে তারা স্মৃতির ভারে দুর্বল। দিন চলে গেছে, মনটা পড়ে আছে পিছনে। এই সময়টা সবাই একত্র হয় কালী পুজোর সময়ে। 1 রাত্রি কি 2 রাত্রি, তারই চিহ্ন থাকে লেগে সবখানে। শূন্য মণ্ডপে মশা ডাকে, তাড়ি পচুয়ের কলসি গড়াগড়ি যায়, হাঁড়ি কাঠের কোল থেকে নিহত পশুর রক্ত জমে থাকে সারা গ্রামের পথে পথে, উঠোনে, মন্দিরের দেওয়ালে। গ্রামের আর আশেপাশের সাঁওতাল বাউরিরা আদাড়ে পাদাড়ে পড়ে মাটিতে মুখ ঘষে খোয়ারি কাটায়। কর্তারা বাক্স তোরঙ্গ নিয়ে ছোটেন রেল স্টেশনে, দুমকার পথে বাস স্টপেজে, চাকরির স্থলে যাবেন। সানা, হেই সানা, কোথা গেলি রে? ভদ্র অভদ্রের এক ভাষা, মাতৃভাষা। সুন্দর রায়মশাই ডাকলেন বাউরি বাড়ির সামনে দাঁড়িয়ে। হেই, তোরা কেউ ঘরকে নাই নাকি রে? সানা। সুন্দর রায় যাবেন জামশেদপুরের লোহা কারখানায়, কোম্পানির কাজ, একদিন দেরি হলে চলবে না। সানার মা বুড়ি, তার খোয়ারি ভাঙেনি এখনো। কথা কানে গেল, জবাব দিতে পারল না। সুন্দর রায়ের বাড়ি থেকে বড় ভাইয়ের ডাক শোনা গেল। এ সুন্দর, তোর দেরি হয়ে গেছে, সানাকে পেলি? সুন্দর বললেন, না, দেখছি। 2 দিনের জন্যে মেলা বসেছিল গাঁয়ের মধ্যে, তারই সব চিহ্ন পড়ে আছে এখনো। পড়ে আছে সাঁওতাল নাচিয়ে মেয়েদের খোঁপার বাসি ফুল, খ্যাপা ভালুকের নখে ছেঁড়া কাপড়ের মতো সাঁওতাল মেয়ের কাপড়ের টুকরো চোখে পড়ে। বলির পশুর রক্তের সঙ্গে মিশে গেছে সাঁওতাল মরদের দ্বন্দ্বযুদ্ধের রক্ত। এখানে ওখানে ঘাড় গুঁজে পড়ে আছে বলদহীন গাড়ি, কোথাও বা একাকী বেজোড় বলদ। গন্ধ শুঁকছে বলি দেওয়া
মোষ রক্তের। দুদিনের জন্যে সারা গ্রামটা তার শতাব্দীর আদিম উৎসব মত্ত আসরে চলে গিয়েছিল। এখন আবার ফিরে আসছে। খারাপ কথায় খোয়ারি ভাঙছে। সুন্দর আবার ডাকলেন চেঁচিয়ে, সানা। এবার জবাব পাওয়া গেল। বুলেন কেনে? কি বলছেন? আশ্চর্য, 10 জায়গা ঘুরে শেষে এই গাড়ির তলায় সানা। জবাব দিল মোটা ভারী গলায়। সুন্দর বললেন, আরে তুই ওখানে কি করছিস? ঘড়ঘড়ে গলায় জবাব দিল সানা, শুয়ে আছি। শুয়া আছিস কেনে? ওখানে কেনে? ঘরে জাগা নাই? না। মনে মনে হেসে বললেন সুন্দর, তাড়ি গিলে মরেছিস কেনে? না, ও মুতো খাই নাই। একটু অবাক হলেন সুন্দর। সানা বাউরির বড় রাগ রাগ ভাব বোঝায়। বললেন, ইদিকে আমার যে আর দেরি নাই, ওঠ কেনে তাড়াতাড়ি। কেনে? কেনে? কথা বলার ছিরি দেখো। আজকাল সবাই এমনি করেই কথা বলে, তবে এতটা নয়। সানা বাউরির মতো মুখের ওপর অত কাটা কাটা কথা কেউ বলে না। আগের দিন হলে চোখ তুলতে সাহস পেত না, এখন মুখে মুখে কথা বলে। সুন্দর বললেন, আরে আমাকে জামশেদপুরে যেতে হবে নাই? সানার জবাব এলো গাড়ির তলা থেকে, এরটা নাই, গাড়ি টানবে কে? কোথা গেল? কোন শালো লিয়ে গেলছে। তবে মোটর বাসে তুলে দিয়ে আসবি চ, মালটা লিতে হবে। মাল? হ্যাঁ, মাল। সুন্দর মনে মনে চটে উঠছিলেন। আবার বলেন, তাড়ি গেলেনি। বললেন, হ হ, বেগার লয়, পয়সা দিব, চ কেনে। সানা বেরিয়ে এলো গাড়ির নিচে থেকে। কুচকুচে কালো গুলি ভাঁটা চেহারা, মোটা ঠোঁট আর পাকানো চুল, কোকিলের মতো লাল চোখ। এক চিলতে কাপড় আছে কোমরে, গায়ে জড়ানো পুরানো গামছা। পাশে লম্বায় অনেকখানি জিপটি কি করে গাড়ির তলায় ছিল সেইটাই আশ্চর্য। সুন্দর রায় আবার বললেন মনে মনে, হারামজাদা বলে তাড়ি খাইনি। জোরো রুগীর মতো গড়গড় করছে, নেশায় চোখ খোলে না। তাড়ি খাইনি আবার। নেশাখোরের মতোই বলল সানা, পয়সা দিবেন ছোট কর্তা? হ্যাঁ। ব্যাগারটা উঠে গেলছে তালে? হ্যাঁ, ব্যাগারটা উঠে গেলছে। জমিদারিটাও উঠে গেলছে কেনে? সুন্দর রায় ভালো মানুষ, কিন্তু এই অযথা প্রশ্নে রাগ সামলাতে পারলেন না। যেন সানা কিছু জানে না। মুখ্যু ঝগড়া যদি করতে চায়, তার কি এই সময়? এই হাতে পাঁজি মঙ্গলবার। বললেন, গেলছে গেলছে, তুই কি জানিস না? এখন তুই যাবি কিনা বল। গামছা ঝেড়ে বলল সানা, যাবে কেনে নাই? শরীরটে মন্দ, মনটা ভালো লয়। চলেন, কেনে যাবেক নাই? সুন্দর রায় আর দাঁড়ালেন না, হন হন করে চলে গেলেন বাড়ির দিকে। মন্দিরের এই চত্বরে জল জমেনি, রাস্তায় কাদা, একটু একটু বাতাসও ছেড়েছে। সানা সুন্দর রায়ের উঠোনে এসে দেখল এক গরুর গাড়ির মাল। কোনো কথা না বলে মাথায় ট্রাঙ্ক আর বিছানা নিল, 2 হাতে নিল সুটকেস আর বড় একটা পুঁটলি। সুন্দর রায়ের দাদা রতাই বললেন, এই সানা, ট্রাঙ্কটা রেখে দে, ওটা যাবে না। এই চালের বস্তাটা লে।
ট্রাঙ্ক রেখে বস্তা নিল সানা। জামশেদপুরে বসে ঘরের চাল ফুটিয়ে খাবেন সুন্দর রায়। 2 মণ চাল নিয়েছেন। সুন্দর রায় পরিবারের কাছে বিদায় নেওয়ার আগে আরো 2 জন এসে জুটল জামশেদপুরের যাত্রী, জীবন বাড়ুজ্জে আর হারান গাঙ্গুলি। দুজনেই কাজ করেন কারখানায়। হারান গাঙ্গুলি নিয়েছেন একটি হারিকেন, বাড়ুজ্জে একটি 1 ব্যাটারি টর্চ লাইট, সেটাও নিবু নিবু। বেরুলেন 3 জনে। সানা ততক্ষণে অনেক দূর। হেই সানা! সুন্দর রায় ডাকলেন চিৎকার করে। দূর অন্ধকার থেকে সানার গলা শোনা গেল। ছোট কর্তা, জমিদারি তো উঠে গেলছে কেনে? সুন্দর রায় ক্ষুব্ধ বিস্ময়ে তাকালেন বাড়ুজ্জে আর গাঙ্গুলির দিকে। তারাও তাকালেন। সুন্দর বললেন, হারামজাদা কি বলে? চেঁচিয়ে জবাব দিলেন, তু কোথা? হেথা সাদাশিবের মন্দিরের কোনায়, জবাব এলো সানার। সাদাশিবের মন্দিরের কোণে? এই লতাগুল্মের ঘোর জটায় ভাঙা মন্দিরটার অন্ধকার কোণে কোন সাহসে গেছে সানা? সুন্দর বললেন, তু ওখানে কেন গেলছিস? ঘাটের সাঁকো দিয়ে পার হবি নে? আপনারা বাতিলিয়ে আসছেন, তাই এদিকে আসলেন, সোজা পথে যাবেক। ছোট কর্তা, সাদা শিব অর্থাৎ শ্বেত শিবলিঙ্গ অধিষ্ঠিত মন্দিরের কাছে এসে পড়ল 3 জনে। পুরনো হারিকেনের নানান ফুটো ফাটা দিয়ে বাতাস ঢুকছে। ঘোর অন্ধকারে থরথর করে কাঁপছে তার ভুতুড়ে আলো। আলোর চেয়ে 3 জনের ছায়া বেশি। ছায়ার আড়ালে মানুষ দেখা যায় না। সানাকে নিয়ে 4 জন। তার মুখ দেখা যায় না। বোঝার ভারে ছায়াটাও অমানুষিক, যেন একটা পাহাড় মাথায় মানুষের দেহ। কালো শরীরে সর্পিল স্ফীত শিরাগুলি কিলবিল করছে। থ্যাবড়া থ্যাবড়া খালি পা দুটি লাল কাদায় মাখামাখি হয়ে দেখাচ্ছে দগদগে ঘায়ের মতো। মন্দিরের কাছ থেকে জমিটা নেমেছে। এলোমেলো পাথর ছড়ানো নুড়ি আর চাংড়া। নামতে নামতে গিয়ে ঠেকেছে নদীতে, যার কলকল শব্দ শোনা যাচ্ছে অনেক নিচে। 4 হাত চওড়া নদী, আসলে একটি কাঁদর। তারপর আবার উঠেছে শালগাছের শিকড় বেয়ে বেয়ে। সানা বলল, ছোট কর্তা। কি কি বলছিস তু? বলছি, পাপ তো উঠে নাই। কি পাপ? সানা নামছে কর্দমাক্ত ঢালু জমি দিয়ে। মাথার বোঝার ভারটা চেপে চেপে বসেছে তার পায়ের তলায়, হড়কে যাচ্ছে মাঝে মাঝে। বাড়ুজ্জে, রায়, গাঙ্গুলি জুতো হাতে করেছেন। সানা বলল, প্যাটের পাপ তো প্যাটের। জমিদারি তো খারিজ হইয়া গেলছে, ব্যাগান নাই, কিন্তু আমাকে ভাত দিবার কুনকালে কেউ নাই। সুন্দর ভাবছিলেন, ঠিক কথাই তো, আমরা রাজা ছিলাম এককালে, দানার অভাবে গ্রাম ছেড়েছি, আর এই গ্রামের 7 ঘর বাউরি সব ছিল কেনা গোলাম। এখন আমরাও গোলাম, হিসেবে সানারা গোলামের গোলাম। কে ভাত দেবে ওদের? কাঁদরের 1 হাঁটু জলে কলকল ডাক। নুড়ি পাথরে জলের স্রোত লেগে ধাতব শব্দ উঠেছে। সানা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বোঝা শুদ্ধ নত হয়ে পায়ে হাত দিল সুন্দর রায়। সুন্দর বললেন, এই হেই, তুই কি করছিস রে? এই ছোট কর্তা আপনকার পায়ে হাত দিয়ে বলছি, ও মুথটো আমি খাই নাই। খাইনি, কিন্তু ওর ভাবভঙ্গিটা তাড়ি খাওয়ার মতোই। সুন্দর বললেন, তা পা ছাড় কেনে?
কাঁদরের জলে হারিকেনের আলো পড়েছে, বাতাস ঘা খাচ্ছে চড়াইয়ের অন্ধকারে শালবনে। সানা বলল, ওই কাঁদরের জলে বাউনদের আত্মা আছেন, মোলে সবাই আসেন ইক্ষানে। মিছে বললে আমার ঘাড় মটকাবেন ওয়ারা। ছোট কর্তা। কাঁদরের হাঁটু জলের স্রোতে কারা যেন হাসছে খিলখিল করে। হারান গাঙ্গুলির গলা দিয়ে বেরিয়ে এলো, হেই সানাবাউরি। হারিকেনের শীষটা কাঁপছে। মরুই পোড়া ঘাটের কাছে মুচকুন্দের বাতাসের ঝাপটায় পাক খাচ্ছে অস্থির জোনাকিরা। সুন্দর গলা বাড়িয়ে বললেন, কাঁদরটা পার হ, হেই সানা। পার হয়ে গেল সানা, পিছনে পিছনে পার হলো বাকি তিনজনে। এবড়ো খেবড়ো চড়াই, পাথরে আর শালের গোড়ায় জল পড়ে পিছল হয়ে আছে। অন্ধকার এখানে ভারী। এলোমেলো শাল গাছ বাতাসে গায়ে গায়ে পড়ে, বড় বড় পাতায় শাঁ শাঁ ডাক দেয় উত্তুরে বাতাস। হারিকেনের আলোয় শালের ছায়ায় মানুষের ছায়ায় জড়াজড়ি হয়ে আছে। সানা আবার বলল, আমার মনটো অবুঝ হয়ে গেলছে ছোট কর্তা, আমার পানটো জলে। কথা বলে যেন সানা এই কার্তিকে বর্ষা অন্ধকার শালবনে মানুষের অস্তিত্বটা ঘোষণা করল। সুন্দর বললেন, কেনে? কেনে? এই মাঝি মাজিনরা নাচ ফুর্তি করে গেল, আমি দেখি নাই। কেনে? দেখি নাই। এত বলি হলো, পাঁটা মোষ খাওয়া হলো, তাড়ি পচুই ভেসা গেল লদির জলের মতন, আমি দেখি নাই। কেনে? আমার মনে সুখ নাই। সুখ নাই? তুই গাড়ির তলায় শুয়াছিলি? ঘরকে যাস নাই কেনে? তোর ঘরকে মানুষ নাই? না, নাই। সুন্দর দেখবার চেষ্টা করলেন সানার মুখ। দেখা যায় না। বাতাসের ভয়ে কাঁপা হারিকেনের আলোর শুধু কিলবিলে শিরাগুলি আরো স্ফীত হচ্ছে। কালো রং চকচক করছে উরুতের পেশিতে, পিঠের সিদ্দাঁড়ার দুপাশে। ঘন শালবন ফিকে হয়ে এলো। একটা দূর উতরায় হারিয়ে গেছে নিচের অন্ধকারের কোলে। তারপরে আর কিছু নয়। সুন্দর বললেন, তোর মা? মাটো আমার কুটনি। হেই সানা, আপন মাকে গাল দিস না। কেনে? দিস না। কেনে? থেমে আসে সানার পা। সুন্দর চুপ করে গেলেন। জীবন বাড়ুজ্জে বললেন, তোর মাটোর কি দোষ? দোষ? আপনকার ঘর থেকে দুধামা ধান আনতে গিয়ে ও আমার বউকে শুতে দেয়। শুতে দেয়? আপনকাদের সঙ্গে, আপনকাদের বেটা লাতিদের সঙ্গে। বুঝলেন ন জামাই ঠাউর? ছোট কর্তা, আমার ঘরে কেউ নাই, বউটো পলায়ে গেলছে ওর বাপ ভাইয়ের কাছে। রায়, বাণুজ্যে, গাঙ্গুলি নিজেদের অজান্তেই একবার চোখাচোখি করলেন। একটা অস্বস্তি ঘিরে ধরেছে যেন তিনজনকেই, এই অন্ধকারের মতো। পায়ের তলায় রক্তবর্ণ পাঁকের মতো আঁকড়ে ধরছে। চুপ করে থাকলেই বাতাসের ডাকটা যেন বুকে চেপে বসতে চায়। আগে আগে বোঝা মাথায় সানা। আলোর প্রয়োজন নেই তার, অন্ধকারেই ভালো দেখতে পায়। সুন্দর বললেন, থাক, ও কথা থাক, তুই বউটাকে নিয়ে আয়। যেন বাতাসের গায়ে ঝাপটা দিল সানার গলা। না, বউটো আমার ছেলে মানুষ, উয়ার নাম সুখী, এই সবে ডাগর হইয়া উঠেছে। কিন্তু ছোট কর্তা, উয়ার সুখ নাই। মাটো আমার কুটনি, আপন গাদের বেটা লাতিরা বাউরি পাড়ার আস্তা কুড়েতে ঘুরঘুর করে। পরের বাগানের অসাল ফল দেখলে
ছেলে মানুষেরা যেমন করে, নুলা যেমন ছোঁক ছোঁক করে, সেই ধরন। তা বাউরি পাড়ার বাগানে যায় উয়ারা, আপন কাদের ঘরবাসী বেটারা। মায়ের হাতে দুটো পয়সা দিলে বউকে জোর করে তুলে দেয়। শহরে বাজারে মেয়ে মানুষের পাড়া আছে, ইখানে বাউরি পাড়াটো আছে। উয়াদের ঘরে ধান আছে। একটা সানা বাউরির ডাগর বউকে লিয়ে শুতে উয়াদের রক্তে বড় দপদপানি। ছোট কর্তা, বউটো আমার ছেলে মানুষ, সবে ডাগর হইয়া উঠেছে। উয়ার নাম সুখী, কিন্তু সুখ পায় না। উয়ার স্বামীকে উরিয়াত করে, ভালোবাসে, কাঁদে। জমিদারিটো উঠে গেলছে, ব্যাগার নাই, কিন্তু পাপটো যেছে না। জীবন বাড়ুজ্জে বলে উঠলেন, এই সানা, চুপ যা। কেনে? হারান গাঙ্গুলিও বলে উঠলেন, হ, চুপ যা। কেনে? সুন্দর বললেন, তুই বউটোকে ফিরিয়ে লিয়ে আয়। সানা বলল, না। লাল কাদায় হারিকেনের আলো পড়ে গাঢ় রক্তের মতো দেখাচ্ছে। সেই গাঢ় ভারী রক্তে মানুষ আর জানোয়ারের পায়ের দাগ, গরুর গাড়ির চাকার সর্পিল ক্ষত। কয়েকটা চড়াই উতরাই পেরিয়ে আবার শালবন। রাজমহলের কালো রেখা যেন গুঁড়ি মেরে কাছে এগুচ্ছে। সানা বলল, না, দুবার পলায়ে গেলছে, দুবার লিয়ে আসছি। কেনে? না, মেয়ে মানুষটার জন্যে আমার পান কাঁদে। উকে দেখতে না পেলে মনটো কেমন করে। উ আমার কাছে সব আপন মুখে বুলেছে। মনে উয়ার অং নাই, সব বুলেছে। প্রথমবারে যখন শুনলাম, আমার পানটো জ্বলতে লাগলো। বউটোকে খুব পিটলাম। মাটোকে পিটতে গেলাম, কাপড় খুলে ন্যাংটো হইয়া পলায়ে গেল। কিন্তু বউটো রইলনি। মাসখানেক পর পলায়ে গেল বাপের কাছে। তখন আষাঢ় মাস। ছোট কর্তা, আপনাদের সেই বড় নদীর পারে জমিতে কাজ হচ্ছিল, কিন্তু মনটো মানল না। সবাই বলতে লাগলো, সানা বাউরির বউটো একটা সাঙ্গা করছে। বৃষ্টি মাথায় করে গেলাম সাউর বাড়ি। তো বউটো আমার ছেলে মানুষ। যেতেই আমার পায়ে পায়ে চলে আসলো গুটি গুটি। মাঠে পড়ে ছোট দুখান হাত দিয়ে আমাকে মারতে লাগলো। বুললে, কেঁদে কেঁদে বুললে, কেন লিয়ে যেছ আমাকে? ই মাঠে পুঁতে কেন আঁকো না? আমার মনটো পড়ে বাপের ঘরকে মন বসে না, স্বামীর ঘরে টিকতে পারি না। হ, বুললে বউটো, মাঠে পুঁতে আঁকো, তাল গাছ হওয়া জন্মাবো। তাল গাছ খাড়া খাড়া, একটু বা বাঁকা বাঁকা, হঠাৎ যেন দল বেঁধে নেমে চলেছে উতরাইয়ের ঢালুতে। তালপাতার শত শত খাঁজে বাতাস যেন চাপার রাগে ডাক ছাড়ছে গড়গড় করে। সুন্দর বললেন, শুন সানা, তু বউটোকে লিয়াই কেনে? না। পিছলে পড়তে পড়তে সানা সামলে গেল। এখানে মাটি বেশি, পাথর কম, সামনে ধান ক্ষেত। যত বাতাস অন্ধকার তত গাঢ় হয়। দুমকার মোটর বাসের রাস্তাটা ঠাউর করা যায় না। দিনের বেলা 1.5 ক্রোশ দূরের চড়াই থেকে দেখা যায়, রাত্রে দেখা যায় দু একটা আলো। এখন লেপে মাটি। সানা আবার বলল, না, আর না, আমি ভাতের ধান্দায় ফিরি। পুরুষ মানুষ, কতক্ষণ ঘরে বসে থাকবো? কিন্তু আমার মাটো আন কথা শুনাই বউকে। বলে, এত বড় জোয়ান যুবতী বউ, তার শাউরি স্বামীর কেনে এত দুঃখুক? মাগিটো চোখ চেয়ে কিছু দেখে কেনে নাই? বলে, আর ভর দুপুরে পাড়ায় বার হয়ে যায়। সেই সময়ে আসে আপনাদের লারান মুকুজ্জে মশায়ের লাতি কেদার বাবু। সালো বাবুটোর 4-20 বিঘা ধানি জমি আছে। হারান গাঙ্গুলি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, তুই চুপ যা। কেনে?
বাতাসের ঝাপটাও যেন একই কথা জিজ্ঞেস করে, কেন? রায় বাড়ুজ্যে গাঙ্গুলি গায়ে গায়ে চলেন। কি যেন কি একটা জড়িয়ে ধরতে আসছে তাদের তিনজনকে, যেন হারিকেনটা নিবিয়ে অন্ধকারটায় ঠেসে ধরতে চাইছে। সানা আবার বলে, উয়ার 4-20 বিঘা জমি আছে তো, ভর দুপুরে উয়ার জল তিষ্টা পাবে কেন নাই? কেদার মুকুজ্জের মন বড় ভালো, ও বাউরির ঘরে জল খেতে চায়। ঘরের দরজায় গিয়া বলে, ই বউ, হেই কুথারে, ইট্টুস জল দে দেনি, খাই। ইয়ার ঘরে ধান আছে তো উ সানা বাউরির ঘরে ঢুকে যায়। উয়ার ধান আছে তো বউটোর সাউরি ই সময়ে বাড়ি আসে। দরজায় খাড়া হইয়া বউটোকে শাঁসায়, হ, তোর সাউরি ঘরে নাই, দুকুর ঘরে তু বাবু ঢুকিয়ে লিছিস, অখন কেঁদে কেটে ঢং মারছিস। এসব ছিনালি আমরা জানি না কেনে? উয়ার ধান আছে, খাবার ধান, বিকবার ধান, তো সংসারটা কাঁদরের জলের পাড়া উয়ার গা ভাসিয়ে যায়। কি যেন বলতে চান সুন্দর রায়, বলতে চান গাঙ্গুলি বাড়ুজ্যেও, কিন্তু কথা ফোটে না গলায়। কেবলই মনে হয় হারিকেনের আলোর বেষ্টনীটা ক্রমেই যেন ছোট হয়ে আসে, বড় হয়ে আসে অন্ধকার। সামনে অনেকখানি মাঠ, যুদ্ধের সময় সৈন্য ব্যারাক হয়েছিল। এখন চারদিকে ভাঙা চোরা ছড়ানো এলোমেলো, কেমন যেন মড়কে সব ফেলে পালিয়ে যাওয়া প্রেতপুরীর মতো। বাতাসটা এখানে কেমন কেমন শব্দ করে। আশেপাশে বড় গাছ নেই একটিও, ছিল শাল তাল কেটে ফেলেছে। এখন শুধু বাবলা, বাবলার ঝাড়। পাথরে কাদায় মাখামাখি পথটা অনেক পায়ের দাগে ক্ষত বিক্ষত হয়ে আছে। অনেক মানুষ আর গরু আর গাড়ির চাকার দাগ। ভারী বোঝা টেনে সানার শরীরের পেশিগুলি আরো শক্ত হয়ে উঠেছে, শিরা উপশিরাগুলি আরো স্ফীত সর্পিল দেখাচ্ছে। ঘামও দেখা দিয়েছে বিন্দু বিন্দু, শুধু ওর মুখটা দেখা যায় না। বলে, এই বিশাল প্রান্তর ব্যাপ্ত আকাশ বিস্তৃত অন্ধকারের মতো যেন অশেষভাবে বলতে থাকে, বউটো আমার ছেলে মানুষ। ছোট কর্তা, উয়ার স্বামীর ধান নাই, তাই বউটোর বড় পাপ, তো ফের পলায়ে গেল। পলায়ে গেল ফের। আর ই শালো সানা বাউরিটো, ই শালোর পানটো আমাদিগের কাঁদরের জলের মতন সি জলটো যেন বড় লদিতে গিয়া পড়ছে। ই মনটা শালোর তেমনি বইয়ের কাছে ছুটতে লাগলো। মাটো আমার কুটনি, উকে মারলম, খুব মারলম। কাঁদরের পারে দুদিন শুইয়া রইলম, তারপরে গেলম বউটোর বাপের বাড়ি, লিয়ে আসলম। তো মাঠে পড়ে সি ওই সাহেব শালবনের মুখে এসে বললে, স্বামীটো আমাকে কুথা লিয়ে যেছে। শরীরের কাপড়খান খুলে লিয়ে আমাকে শালবনে ফাঁস কানে লটকায় না। সাহেব শালবনে আমি শালগাছ হইয়া থাকবো, আমার বাঁচতে সাধ নাই। শালবনে মাথা কুটে মরতে ইচ্ছা করলো আমার, কিন্তু বউটোকে পেয়ে মরতে পান চায় না। সুন্দরের গলাটা কেমন গম্ভীর শোনালো। এই সানা, তু বউটোকে ফিরিয়ে লিয়ে আয়। না ছোট কর্তা, আমি মরতে পারি না, কিন্তু কেদার মুখচার ধান আছে তো উয়ার আপন কারা আছে, পুলিশ দারোগা আছে, দুমকা সদরটো আছে। আমার কি আছে? বউটো আছে, ই গতরটো আছে। হারান গাঙ্গুলি বললেন, শুন সানা, তু বউটোকে লিয়ে আয়। না, আর লয়। পূজা পাবন গেল, বলি হলেন, মাঝি মাঝিনরা নাচলো, সবাই কত তাড়ি পচুই খেলো। আমার মাটোর এখনো খোয়ারি কাটে নাই। কেদার উকে 1 ভাঁড় তাড়ির পয়সা দিয়েছে। উয়ার ধান আছে। আমি গাড়ির তলায় পড়েছিলাম। সামনে একটা সুদূর চড়াই,
আস্তে আস্তে উঠছে। উঠতে উঠতে গিয়ে ঠেকেছে সেই সাঁকোর বাঁশের খোঁচা নিয়ে অস্পষ্ট আকাশের সীমায়। সাঁকোর নিচে নদী। উঠতে দম নিতে হয়। কাদায় হড়কে যেতে চায় পা বারে বারে। হারিকেনের আলোয় ছায়ায় একটা আদিম যাত্রার ছবি উঠছে ভেসে। রায়, গাঙ্গুলি, বাণুজ্যে তিনটে ছায়া একরকম। সানার ছায়াটা একটা ভয়াবহ জানোয়ারের মতো থলথলে রক্ত পাকে কাঁপছে। ওপরের উতরাইয়ে এসে আটকে গেছে যেন বাতাসটা। জীবন বাণুজ্যে বললেন, কেদারকে সামলে দেওয়া যাবে, তু বউটোকে লিয়ে আয়। সানা বলে, না ন জামাই ঠাউর, কেদার মুখুজ্জের ধান আছে, ওকে আপনারা সামলাতে লারবেন না, আর লয়। বউটো চলে গেলছে আবার ছোট কর্তা। হ, জমিদারিটা উঠে গেলছে, ব্যাগারটো নাই, কেদারটো আছে, উয়ার অনেক ধান আছে, তো আমার বউটো স্বামীর সঙ্গে ঘর করতে পারে না। সুন্দর আবার বললেন, আরে শুন, তু মন গুমরে মরিস না, বউটোকে লিয়ে আয়। না, সানা বলে আর ঠেলে ঠেলে চড়াই ওঠে। তারপর হঠাৎ গলাটা কেমন হিংস্র হয়ে ওঠে সানার। আপনকারা এত বলি দিলেন মার থানে, কেদার পাঁটাকে বলি দিলেন না কেন? এই সানা, চুপ যা। কেনে? আবার সব চুপ। চড়াইটা উঠছে ঠেলে ঠেলে। সানা আবার বলে, সানা বাউরির ধান থাকলে কেদারের বউটোকে নিয়ে শুতে যেত। সুন্দর বললেন, হেই সানা, গালি দিস না। কেনে? জীবন বাণুজ্যে চিৎকার করে উঠলেন, না দিস না। কেনে? হারান গাঙ্গুলিও হেঁকে উঠলেন, না গাল দিস না। কেনে? কেনে? দাঁড়িয়ে গেল সানা। তিনজনেই দাঁড়িয়ে গেলেন সানাকে ঘিরে। বোঝা মাথায় গভীর অন্ধকার থেকে দুটি শাপদ চোখ চকচক করছে। কেউ কোনো কথা বলে না। রায়, গাঙ্গুলি, বাণুজ্যে তিনজনেই বিস্মিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। কিন্তু সাত পুরুষের গোলামটাকে একলা পেয়েও তিনজনে কিছু বলতে পারছেন না। 150 বছরের মধ্যে 3টে বাউরিকে শুধু পিটিয়েই মারা হয়েছে কর্তাদের আত্মসম্মানের জন্যে। আর একটা সানা বাউরি বোঝা মাথায় গোলামটাকে অসুরের মতো মনে হচ্ছে। যেন কি মায়া আছে লুকিয়ে সানার চোখে, যেন ওপরের উতরাইয়ের কোলে কারা ঘাপটি মেরে আছে, সানার একটি ইশারায় উঠে আসবে তারা, চড়াইটা শুদ্ধ ধরিত্রীকে উল্টে দেবে। হারিকেনের আলোটা সত্যি কমে এসেছে। তেল আছে কিনা ঝেঁকে দেখতে পারছেন না জীবন বাণুজ্যে। নিচের একটা তালগাছের মাথা প্রায় এই চড়াইয়ের গায়ে এসে ঠেকেছে। তার পাতার বাতাস ডাকছে কানের কাছে। সানা আবার উঠতে আরম্ভ করে। তিনজনে পিছু নেন আবার। আর সানা বলতেই থাকে, কেদার শালো, ওয়াদের মতন মানুষের ঘরে কত বেজন্মা আছে আমি জানি। গগন বাণুজ্যে মশাইয়ের 10-20 বিঘা ধানি জমি আছে। ওয়ার ছোট বেটা কেদারের আইবুড়ো বোনটার সঙ্গে সই। কেনে? না 4-20, 10-20তে অনেক তফাত আছে হিসেবে। 20-20 বিঘার মানুষ নাই আর গাঁয়ে। না হলে গগন বাণুজ্য মহাশয়ের টুকটুকে লাতিনটাকে মন্দিরে নিয়ে শুয়া থাকতো আরেকজনা। তিনজনে প্রায় একসঙ্গে ফুঁসে উঠলেন, তু চুপ যা সানা বাউরি। কেনে? হ, চুপ যা। কেনে? বাঁশের সাঁকোটা দুলছে বাতাসে, মানুষের পায়ের চাপে মড়মড় করছে। নিচে কলকল করছে নদীর জল। সানার গলাটা আরো চড়ল। হিসাব করেন কেনে? আপন কাদের চেয়ে কেদার শালোর জমি বেশি আছে।
একটা ভয়ঙ্কর ইঙ্গিতে সুন্দর এবার সানার মতোই চিৎকার করে উঠলেন, হেই সানা বাউরি। সানা বলে, আপনকারা বাউরি লয়, কেদারের ধান আছে, উয়ার চোখে সবাই বাউরি। জীবন বাড়ুজ্জে প্রায় ভয়ে ভয়ে চাপা গলায় চিৎকার করে উঠলেন, হেই হেই রে। অন্ধকার উতরায়ের পাঁকে প্রায় গড়িয়ে নামছে সানা। বলে, আপনকারা শহরকে যান, বৌঝিগুলান গাঁয়ে থাকে। আপনকাদের ৭০ বছরের ধান নাই, বিকবার ধান নাই, কিন্তু আপনকারা বাউরি লয়, কেদারের চোখে সবাই বাউরি। রায়, বাড়ুজ্জে, গাঙ্গুলি তিনজনে গায়ে গায়ে ঠেলাঠেলি করছেন। রাগ নয়, ভয়ে যেন তিনজনে মিলে একটা দেখাচ্ছে, একটা ছায়া নামছে উতরাই বেয়ে। তারপর হঠাৎ অদূরেই একটি চড়াইয়ের মুখ থেকে মোটরবাসের হেডলাইট ঝলসে উঠল। এই উতরাইটার নিচেই, পূবে পশ্চিমে লম্বা, নিচে রাস্তাটাই এসে দাঁড়াবে। সানা বলে, আমি সানা বাউরি, আমার ধান নাই, ই গতরটো আছে, বউটো ছিল, চলে গেলছে, গতরটোর মধ্যে পানটো আছে। মোটরবাসটা এগিয়ে আসছে উঁচু নিচু দিয়ে, শাল তালের ছায়া ফেলে, ছায়া গিলে। সুন্দর সানার কাছে কাছে যান, চাপা গলায় মোলায়েম করে ডাকেন, ই হেই সানা। আরে তোর গা পুড়ে যেছে রে। সানার গলাটাও নেমে গেল, আর কেমন যেন গোঙাতে লাগলো। ছোট কর্তা, শরীরে বড় আগুন জ্বলছে। সানা, শুন, তুই বউটোকে লিয়ে আয়। না। লিয়ে আয়, উয়ার প্রাণটাও কাঁদছে তোর জন্যে। কেনে? জীবন বাড়ুজ্জে আর হারান গাঙ্গুলিও কাছে আসেন। তেমনি চাপা গলায় বলেন, লিয়ে আয় তুই বউটাকে। না। মোটরবাসটা এসে পড়ল। সুন্দর বললেন, তোর বউটো তোর, উয়ার ইজ্জতটো স্বামীর হাতে। কেনে, তুই বউটোকে লিয়ে আয়। না ছোট কর্তা, মোষ পাঠার অক্ত দেখে দেখে আমার পানটো অক্ত চাইছিল গ। বউটো চলে গেলছে, আমার পানটো অক্ত দর্শন করতে চাইছিল, আমি পলাইয়েছিলাম। মাথার বোঝা খালি করে গাড়িতে তুলে দিল সানা। দেখা গেল কোকিলের মতো লাল চোখ তার, চুলগুলি ভাল্লুকের মতো ঘাড়ে কপালে ছড়িয়ে পড়েছে। সুন্দর বললেন, তবু তু আমার কথা শুন সানা, তু আপন বউটোকে ফিরিয়ে লিয়ে আয়। আর এই নে, ধর কেনে। 4 আনার পয়সা বাড়িয়ে ধরলেন সুন্দর রায়। সানা পায়ে হাত দিল সুন্দর রায়ের, বলল, ব্যাগারটো উঠে গেলছে ছোট কর্তা, গায়ের পিরিতটো উঠে নাই, উতে আমার ধম্ম লষ্ট হবে। গাড়ি গর্জন করে ছেড়ে দিল। তিনজনেই ডাকতে লাগলেন, হেই সানা, হেই। সানা বলতে লাগলো, না না। গাড়িটা হারিয়ে গেল একটা উতরাইয়ের ঢালুতে। শব্দটাও থেমে গেল আস্তে আস্তে, সব নিস্তব্ধ হয়ে গেল। অন্ধকারটা যেন আস্তে আস্তে সুন্দর বিচিত্র মায়ায় উঠতে লাগলো ভোরে। বাতাসে দুলতে লাগলো অন্ধকার, ঝিঝি বাঁশি বাজাতে লাগলো। সানা বলতে লাগলো আপন মনে, তবু বউটোকে লিয়ে আসবো। কেনে? কিন্তু কেদারটো তবে মরবে সানা বাউরির হাতে। আপনারা বুঝেন না। পিচের রাস্তাটা শুকনো মাটির চেয়ে খারাপ নয়। শরীরটা টলছে সানার, গামছাখানা পেতে শুয়ে পড়ল রাস্তার উপর। আবার সেই বেলা 10টায় গাড়ি আসবে, তার আগে রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু বাতাসটা বারবার বলতে লাগলো, তবু তু আপন বউটোকে লিয়ে আয়। গাটা পুড়ছে, চোখ জ্বলছে সানার,
জ্বলে জ্বলে জল পড়ছে। ভোরবেলা উঠে দাঁড়ালো সে। দিগন্ত বিস্তৃত মাঠ, চড়াই উতরাই বিচিত্র এক অনিয়মে সব সেজে আছে যেন। কোথাও চড়াই ঠেকেছে আকাশে, কোথাও শালপলাশের মাথায় এসে ঠেকেছে আকাশ। অনেকগুলি পথ এসে মিশেছে এখানে, ঠিকানা হারাবার মতো দিশেহারা দিক দিগন্তে চলা পথ। কাদা পাঁক, শুকু শুকু। রাজমহলটাকে মনে হচ্ছে একটা পাশুটে দৈত্য আস্তে আস্তে থমকে গেছে, আর তার মাঝখানে এবড়ো থেবড়ো কালো সানাকে দেখাচ্ছে যেন একটা আদিম মানুষ দাঁড়িয়ে আছে দিশেহারা হয়ে। সানা তার রক্তাভ চোখ দুটো তুলে তাকালো পূবে। বলল, হুই দেখা যাচ্ছে সাহেব শালবন। দুবার হয়েছে, ইয়ারে 3 বার। সাহেব শালবনের পরে দুটো ছোট ছোট মাঠ, তারপরে ছেলে মানুষ বউটোর বাপের বাড়ি। কাঁদরের নিরন্তর জলের মতো সানার লাল কাদা মাখা থ্যাবড়া পা দুটো একটা উতরাই ধরে নামতে লাগলো সাহেব শালবনের দিকে। বউটো ছেলে মানুষ তার, ধান নাই, স্বামীটোর পানও নাই। কেনে? শ্রী সমরেশ বসুর লেখা সানা বাউরির কথকতা গল্পটির পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।